সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনুসর্গ এবং বাক্য দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই শুরু করছি অনুসর্গ দিয়ে। অনুসর্গ, প্রশ্ন হচ্ছে অনুসর্গ কি বা কাকে বলে? ব্যাকরণ পড়তে হলে যেটা করতে হবে, প্রতিটা বিষয়ের সংজ্ঞা বা আসলে বিষয়টা কি, এটার পরিভাষা কি, এটা ভালোভাবে আমাদের বুঝে নিতে হবে। এখানে লেখা আছে অনুসর্গ। এখন অনুসর্গ কাকে বলে? অনুসর্গ হচ্ছে এমন কিছু শব্দ যা বাক্যের ভেতর স্বাধীনভাবে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো বিভক্তির মতো আচরণ করে। তাদের কি বলা হয়? অনুসর্গ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাক্যের ভেতরে কখনো স্বাধীনভাবে অথবা বাক্যের অর্থ প্রকাশের জন্য কখনো কখনো বিভক্তির মতো আচরণ করে ওই শব্দসমূহকে বলা হচ্ছে অনুসর্গ। আমরা বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিনা, সহ, ব্যতীত, ছাড়া, বিহনে, সঙ্গে, প্রতি, মতো, তরে, এরকম আরও অনেক অনুসর্গ রয়েছে। এখন আমরা উদাহরণস্বরূপ এই কয়েকটা অনুসর্গ নিয়ে দেখানোর চেষ্টা করব। যেমন এখানে লেখা আছে বিনা, তুমি বিনা আমি অসহায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তুমি বিনা আমি অসহায়, এখানে চারটি পদ আছে এবং একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে এমন একটি বাক্য। এখন দেখবো যদি আমরা এই বাক্য থেকে এটা কেটে দিই তাহলে থাকবে কি তুমি আমি অসহায়। তাহলে আমি যা বলতে চেয়েছিলাম আলটিমেটলি তা কিন্তু বলা হচ্ছে না। এখানে আমি বলতে চেয়েছি যে তোমাকে ছাড়া আমি অসহায়, মানে তোমার বিহনে আমি অসহায়, তাই এই বিনা শব্দটা দিলে সেই অর্থটা প্রকাশ পায়। এখন এখানে এই বিনাটাই হচ্ছে অনুসর্গ। তারপরে আছে সহ, সে সন্তান সহ উপস্থিত। এখানে এই সহটা হচ্ছে অনুসর্গ। যদি আমরা এটা কেটে দেই তাহলে হয় সে সন্তান উপস্থিত, অর্থ প্রকাশ পাচ্ছে না। তাই দেখতে পেলাম যে অনুসর্গ বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে। এখানে লেখা আছে ব্যতীত। আমরা এখানেও করতে পারি তুমি ব্যতীত এ কাজ সম্ভব নয়। এখন আমরা দেখতে পাচ্ছি ব্যতীত একটি অনুসর্গ। পরীক্ষায় আসবে এরকম যে তুমি বিনা আমি যেন মণিহারা ফণি। এখানে বিনা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে অনুসর্গ। আরেকটি বিষয় বলে নেই, সেটা হচ্ছে অনুসর্গের আরেকটি নাম আছে, তা হচ্ছে কর্ম প্রবচনীয়। অর্থাৎ দুটি নামই আসতে পারে, যে কর্মপ্রবচনীয় আর অনুসর্গ একই কথা। আরেকটু বিষয় এখানে জানতে হবে, সেটা হচ্ছে এই যে অনুসর্গগুলো রয়েছে এগুলো বাক্যে ব্যবহৃত হওয়ার পরে একটা অর্থ প্রকাশ করছে। কি অর্থ প্রকাশ করছে এটা পরীক্ষায় আসবে। এখন এটা ভালোভাবে পড়বার জন্য আমি একটা শীট তোমাদেরকে দেব, সেটার মধ্যেও তোমরা অর্থ প্রকাশ দেখে নিতে পারো, অথবা মনির চৌধুরীর বইয়ে অনুসর্গ অধ্যায়ে গিয়ে কি কি অর্থ প্রকাশ করেছে সেখান থেকে তোমরা বিষয়টি রপ্ত করতে পারবে। আমি কয়েকটা দেখাচ্ছি। যেমন প্রতি, প্রতি মাসে আমি টাকা জমাই। এখানে প্রতি হচ্ছে একটি অনুসর্গ। এখানে কি অর্থ প্রকাশ করেছে? প্রত্যেক অর্থে। প্রত্যেক অর্থে প্রকাশিত হয়েছে, প্রত্যেক অর্থে। এরকম পরীক্ষা আসবে কি অর্থে, তখন উত্তর হবে প্রত্যেক অর্থে।
আবার আমরা দেখব যে এই প্রতি ভিন্ন অর্থ প্রকাশ করছে। তোমার প্রতি আমার কোনো সহানুভূতি নেই। এখানে যে প্রতিটা আছে এটা কোন অর্থ প্রকাশ করেছে? দিকে অর্থে, দিকে অর্থে। এরকম প্রত্যেকটা অনুসর্গেরই অর্থ রয়েছে, সেই অর্থ প্রকাশটা মনে রাখতে হবে। তাহলে অনুসর্গ কাকে বলে, এটার কাজ কি, বাক্যে ব্যবহৃত হয়ে স্বাধীনভাবে অথবা বিভক্তির মতো ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে এবং বিভিন্ন অর্থ প্রকাশ করে, যেমন আমরা এখানে দেখেছি দিকে অর্থে, প্রতি অর্থে, এরকম। তাহলে যদি পরীক্ষায় কর্মপ্রয়োজনীয় বা অনুসর্গ আসে তাহলে আমরা যতটুকু জানলাম আমার মনে হয় এখান থেকে উত্তর করা সম্ভব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বাক্য, খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। বাক্য অনেক বড়, কিন্তু আমরা অতটা বড় আলোচনা করব না, কেননা কিছু কিছু বিষয় তোমাদের জানা আছে। যেমন বাক্য কাকে বলে? দুই বা ততোধিক শব্দ একত্রিত হয়ে যদি মনের ভাব প্রকাশ করে তাহলে তাকে বাক্য বলে। বাক্য অর্থগত দিক থেকে 5 প্রকার, আমরা সেগুলো জানি। বর্ণনামূলক, প্রশ্নবাচক, আদেশসূচক, তারপরে হচ্ছে আশ্চর্যবোধক, এরকম 5 প্রকার। কিন্তু এগুলো আমরা অত আলোচনা করব না, কারণ বিষয়গুলো তোমরা বুঝতে পারো বা জানো। আরেকটা বিষয় তোমাদের জানা আছে, সেটা আমরা বেশি আলোচনা যাব না, সেটা হচ্ছে তোমার বাক্যের কি কি যোগ্যতা থাকার প্রয়োজন, বাক্যের কি কি গুণ থাকা প্রয়োজন, কি কি গুণ থাকলে বাক্য হয়। এখানে প্রথমে রয়েছে আকাঙ্ক্ষা, 2 নম্বরে রয়েছে আসক্তি, পরীক্ষা প্রচুর আসে এটা, 3 নম্বরে রয়েছে যোগ্যতা। এই 3টি গুণ থাকা প্রয়োজন। আকাঙ্ক্ষা হলো বক্তা যখন কোনো কিছু বলবে, শ্রোতার যদি আরো শুনবার আকাঙ্ক্ষা থাকে তখন তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন আমি ঢাকা, আমরা আর কিছু বললাম না, আমি ঢাকা। এখন যে শুনছে তার একটা অপ্রাপ্তি থেকে যাচ্ছে, অপূর্ণতা থেকে যাচ্ছে, অর্থাৎ আমি ঢাকা কি, তারপরে যাব না আছি, এরকম একটা বিষয় থাকে, এটা কি বলা হয়? আকাঙ্ক্ষা। তারপরে রয়েছে আসক্তি। আসক্তি হচ্ছে প্রত্যেকটি পদকে তার নিজস্ব জায়গা অনুযায়ী সাজিয়ে দেওয়াটাই হচ্ছে আসক্তি, অর্থাৎ প্রতিটি পদের ধারাবাহিকতা। যেমন আমি স্কুলে যাই, এখন যদি আমি বলি স্কুলে আমি স্কুলে যাই আমি, তাহলে আমরা দেখব যে বাক্যটির অর্থ সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে না, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তখন এটাকে বলা হয় আসক্তির অভাব। মানে প্রতিটি পদকে তার জায়গা অনুযায়ী, নির্দিষ্ট জায়গা অনুযায়ী ধারাবাহিকভাবে ক্রম অনুসারে সাজানো কি বলা হয়? আসক্তি। তারপরে রয়েছে যোগ্যতা। বাক্য যখন আমরা বলবো তখন তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। অগ্রহণযোগ্য বাক্য কখনই বাক্য হতে পারে না। যেমন যদি আমরা বলি অন্ধ চোখে দেখে, এখানে বাক্যটার ভুল, কেননা অন্ধ কখনো চোখে দেখে না। সুতরাং এভাবে যদি আমরা বাক্য বলি তাহলে বাক্যটা কি হারাচ্ছে? যোগ্যতা হারাচ্ছে। তো বাক্যের এই 3টা গুণ নিয়ে পরীক্ষা ব্যাপক প্রশ্ন আসে, বিশেষ করে আসক্তি থেকে অনেক প্রশ্ন আসে। অনেক সময় একবার পরীক্ষা এসছে, গত বছরই ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন এসছে যে এরকম লম্বা একটি বাক্য দিয়ে বলছে যে
এরকম এরকম আছে, ঢাকা তুমি দীর্ঘদিন আছো যাবত, যে বাক্যটিতে কিসের অভাব রয়েছে? উত্তর ছিল আসক্তি। তার মানে এখানে কি হবে? প্রথমে হবে তুমি, দীর্ঘদিন, যাবত, ঢাকা আছো, এরকম। তো আমরা দেখলাম যে ধারাবাহিকতা না থাকার কারণে আসক্তির অভাব দেখা গিয়েছে। এই হচ্ছে বাক্য সংক্রান্ত প্রাথমিক আলোচনা। কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার: সরল, মিশ্র বা জটিল এবং যৌগিক। এই তিন প্রকার থেকে প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসে? সেটা হচ্ছে যে একটা বাক্য দিয়ে বলে এটা কোন বাক্য, সরল বাক্য বা জটিল বাক্য, অথবা মিশ্র বাক্য না যৌগিক বাক্য, এরকম কোন বাক্য, এই প্রশ্নটা বেশি আসে। বিশেষ করে সি ইউনিটে বেশি আসে, বি ইউনিটেও প্রশ্নটা আসে। এখন আমরা দেখতে পাচ্ছি সরল বাক্য। বইতে সংজ্ঞা দেওয়া আছে, বিভিন্ন বইতে দেওয়া আছে যে একটি কর্তা থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে। সমাপিকা ক্রিয়া থাকবে, তখন তাকে সরল বাক্য বলে। একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে। যেমন সে ভাত খায়, এখানে খায়টার সমাপিকা ক্রিয়া। বা আমি ব্যাকরণ পড়াই, এখানে আমরা যে ইয়েটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমাপিকা, মানে কাজটা শেষ হয়ে যাচ্ছে। এরকম সে ভাত খায়, আমি ব্যাকরণ পড়াই, এগুলো হচ্ছে সরল বাক্য। মিশ্র বা জটিল বাক্য, বইতে সংজ্ঞা দেওয়া আছে যখন একটি প্রধান বাক্য একাধিক খণ্ড বাক্য এবং আশ্রিত বাক্য নিয়ে বাক্য গঠন করবে, তখন তাকে বলা হবে মিশ্র বাক্য। প্রধান বাক্য থাকবে একটা, তার সঙ্গে একটা আশ্রিত বাক্য থাকবে। যেমন প্রধান বাক্য হচ্ছে তবে আমি যাব, এটা হচ্ছে প্রধান বাক্য। তার সাথে একটা খণ্ডিত বা আশ্রিত বাক্য থাকবে, যদি তুমি আসো। যদি তুমি আসো, তাহলে আমরা বলছি যদি তুমি আসো এটা আশ্রিত, তবে আমি যাব এটা হচ্ছে প্রধান বাক্য। এটা হচ্ছে আশ্রিত বা খণ্ড বাক্য। তাহলে আমরা এখন মিশ্র বাক্যের কাজটা কি সেটাও দেখলাম। তারপরে রয়েছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য হচ্ছে দুটি প্রধান বাক্য বা দুটি সরল বাক্য বা দুটি মিশ্র বাক্যকে যদি আমরা অব্যয় দ্বারা যুক্ত করি তাহলে তাকে বলা হয় যৌগিক বাক্য। যেমন সে খুব দরিদ্র, এটা একটা বাক্য, কিন্তু সে সৎ। এখন এই সে সৎ এটা একটা প্রধান বাক্য এবং এটা একটা প্রধান বাক্য, দুটাকে আমরা যুক্ত করলাম কিন্তু দিয়ে, অব্যয় দিয়ে যুক্ত করলাম। এরকম অব্যয় দিয়ে যুক্ত করা হলে তাকে বলা হয় যৌগিক বাক্য। এরকম যদি আমরা দুটি মিশ্র বাক্যকে যুক্ত করি তখন কি হবে?
আমরা দেখতে পাচ্ছি যেমন কর্ম তেমন ফল, এবং যে যত পরিশ্রম করবে সে তত ফল পাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি আলাদাভাবে একটি মিশ্র বাক্য বা জটিল বাক্য, এটি আলাদাভাবে একটা মিশ্র বা জটিল বাক্য, দুটোকে আমরা যুক্ত করে দিলাম একটা অব্যয় দিয়ে। সুতরাং এই পুরো বাক্যটা এখন হয়ে গেল একটি যৌগিক বাক্য। তাহলে সংজ্ঞাটা যেমন ছিল যে দুটি সরল বাক্য অথবা দুটি মিশ্র বাক্যকে যখন আমরা অব্যয় দিয়ে যুক্ত করব তখন তাকে বলা হবে যৌগিক বাক্য। আমরা আশা করি সংজ্ঞা এবং বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছি। এখন পরীক্ষায় যে প্রশ্ন আসে সেখানে আমরা এই চিহ্নগুলো যদি মনে রাখতে পারি তাহলে উত্তর করতে পারবো। যেমন এখানে লেখা আছে ও এবং আর, কিন্তু, সুতরাং, অতএব, অথবা, বরং, তথাপি, কিংবা, এগুলো হচ্ছে যৌগিক বাক্যের চিহ্ন। যদি কোনো বাক্যে এগুলো থাকে এবং দুটি বাক্যকে যুক্ত করে এই সব চিহ্ন দিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা যৌগিক বাক্য। আর এটা হচ্ছে জটিল বাক্য চেনার উপায়। যদি কোনো বাক্যের মধ্যে যে, সে, যেমন যে পড়াশোনা করবে সে ভালো করবে, যিনি আগে আসবেন তিনি আগে পাবেন, যখন তোমরা আসবে তখন আমরা দেখানোর চেষ্টা করব। আমরা আগেও বলেছি যেমন কর্ম তেমন ফল। যাদের যাদের ভোটার আইডি আছে তাদের অনুপ্রবেশ বৈধ, যত পড়বে তত শিখবে, যদি তুমি আসো তাহলে আমি যাব। এরকম যদি এই চিহ্নগুলো থাকে তখন সেটা হবে জটিল বাক্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2014-15 সেশনে একটা কোশ্চেন এসেছে এরকম, যারা ফলে ফরমালিন দেয় তারা কি মানুষ? এখন দেখো এই যে যারা এবং তারা, এই দুটা থাকার কারণে এই বাক্যটা হয়ে গেছে জটিল। আরেকটা বিষয় এখান থেকে একটু স্মরণ করিয়ে দেবো, সেটা হচ্ছে আমরা সাধারণভাবে সবাই বুঝি যে বাক্যটা যদি ছোট হয় তাহলেই সরল। এটা আমাদের ভুল ধারণা। বাক্য যদি ছোট হয় তাহলেই সরল, আর অনেক বড় হয়ে গেলে বাক্যটা হবে জটিল বা যৌগিক। ব্যাপারটা এরকম নয়। অনেক বড় একটা বাক্য সরল হতে পারে যদি তার মধ্যে একটি মাত্র কর্তা এবং সমাপিকা ক্রিয়া থাকে। যেমন আমরা একটা বাক্য দেখাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা বাক্য, 5 বছর পরে আমার বিয়ে হলেও আমি সন্তুষ্ট ছিলাম। এখন দেখো 5 বছর পরে এটুক কোনো আলাদাভাবে এটুক কোনো বাক্য না। তারপরে আমার বিয়ে হলেও, এখানেও কোনো বাক্য, অর্থাৎ এখানেও কোনো স্বাধীন বাক্য পাচ্ছি না। আমি সন্তুষ্ট ছিলাম এখানে মূল বাক্য। এগুলোতে আমরা দেখবো এখানে একটা কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া আছে, অন্যগুলো তার সাথে সহায়ক হিসেবে কাজ করছে, এবং এগুলো কোনো সাপেক্ষ ভাব দিয়ে যুক্ত হয় না, অর্থাৎ যে, সে, যিনি, তিনি, এরকম কোনো অংশ দিয়ে এগুলো যুক্ত করা হয়নি, যার কারণে এটা জটিল বাক্য হবে না। বাক্য বড় হলেও এই বাক্যটা হবে সরল বাক্য। তো আমরা দেখলাম যে এখানে কয়েকটা বিষয় আমরা দেখলাম বাক্যর ক্ষেত্রে, বিশেষ করে বাক্য ব্যাপারটা কি, বাক্যের অর্থগত দিক থেকে যে 5 প্রকার আমরা জানি, প্রশ্নবাচক, তারপরে হচ্ছে আদেশসূচক, অনুরোধ সূচক, তারপরে হচ্ছে কি বলে আদেশ নিষেধ, তারপরে হাবোধক নাবোধক, এগুলো হচ্ছে অর্থগত বিষয়। কিন্তু গঠনগত দিক থেকে 3 প্রকার, সেটা হচ্ছে সরল, জটিল, যৌগিক। এটা পরীক্ষায় বেশি আসে, আমরা এটা দেখব। আর ওই যে যোগ্যতার ব্যাপারটা বললাম যে 3টা গুণ থাকে,
একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে যোগ্যতা। এই পুরো বিষয়টা মনে রাখলেই বাক্য সংক্রান্ত যে কোনো প্রশ্ন তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। আর মনির চৌধুরীর বইটা যদি একটু অ্যানালাইজ করো তাহলে দেখবে সেখানে বাক্যের রূপান্তর অর্থাৎ একটা সরলকে কিভাবে জটিল করা হয়, জটিলকে কিভাবে যৌগিক করা হয়, সেখানে সেই পদ্ধতিটা দেয়া আছে। আমরা যেমন এখানে একটা বাক্য দিয়ে দেখাচ্ছি, সে গরিব কিন্তু সৎ। এটাকে যদি আমরা, এটা আছে কি, এটা আছে হচ্ছে যৌগিক বাক্য, এখানে কিন্তু আছে, এটা হচ্ছে যৌগিক বাক্য। এটাকে যদি আমরা সরল করি তাহলে কি হবে, সে গরিব হলেও সৎ। এটা হচ্ছে সরল, এটা হচ্ছে যৌগিক। আবার এটাকে যদি আমরা জটিল করি, মিশ্র করি, তাহলে যা হবে সেটা হচ্ছে যদিও সে গরিব তবু সে সৎ। যদিও সে গরিব তবু সে সৎ, তাহলে এটা হচ্ছে জটিল। এরকমভাবে চেঞ্জিংটাও আমরা ভালোভাবে রপ্ত করতে পারবো যদি আমরা বইগুলো ভালোভাবে অনুশীলন করি। সবাইকে শুভেচ্ছা। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকো এবং ভালোভাবে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নাও। সবাইকে ধন্যবাদ।